আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশে যেন কোনোভাবেই আর ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রপন্থার উত্থান না হয় সে ব্যাপারে নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদও দিয়েছেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে নারী সমাজ। গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে নারীরা। জুলাই অভ্যুত্থানে শহীদ হন ১০ নারী। তাদের অবদান স্মরণ করতে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সম্মাননা জানানো হয় অনেককে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, নারীদের বাদ রেখে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই কোনো রাষ্ট্রই, শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। জুলাই অভ্যুত্থান মানবিক দেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ যেন সঠিক পথে থাকে সে বিষয়ে নারীদের ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের নারী সদস্যের নামে ইস্যু করা হবে ফ্যামিলি কার্ড। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির পরও ক্ষমতায় থাকার চেষ্টা করলে দেশ বিদেশে ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে, অন্যথায় দেশে আবারও ১/১১ মতো ঘটনা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফখরুল। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানাচ্ছেন নূর হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে দেশের আইনজীবীদের অবদান স্মরণ করতে মার্চ ফর জাস্টিস শীর্ষকে আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল আবারও দেশে ১/১১ ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই, সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার, বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি। অভ্যুত্থানের নেতাদের দুর্নীতি, চাঁদাবাজিতে জড়ানোর খবরে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে অধ্যাপক ইউনূসের সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খোলা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না থাকলে গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন হবে। কথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে ঠিক জানা নাই। তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় সম্পর্কে ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর আগামী ৫-৬ দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় এবং প্রধান উপদেষ্টার ঘোষণা থেকে নির্বাচনের সময় একদিনও পেছাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ১৫,০০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গেল এক বছরে আইন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় আইন উপদেষ্টা জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করায় কয়েক লাখ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। আমরা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে হয়রানিমূলক ১৫,০০০-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। এ কাজ চলমান রয়েছে। এছাড়া আমরা সাইবার আইনের অধীনে ৪০৮টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা ৭৫২টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে অনেক সংস্কার হলেও দুটি ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে জানান আইন উপদেষ্টা। আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক্ট কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো, মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এতদিন ভোট দিতে পারেননি এমন অনেকের দুঃখ এবার ঘুচবে বলেও জানান তিনি। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। এর আগে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে মনে করেন তিনি। আমাদের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেক্টরের মধ্যেই এই দোষর ছিল এবং যারা এই গভর্নমেন্টকে টিকে রাখার, মানে হাসিনার মতো একটা মনস্টার তৈরি হয়েছে কিভাবে, এদের দ্বারাই তো তৈরি করেছে, তারাই তৈরি করে দিয়েছেন তাকে। হ্যাঁ, আপা বলতে বলতে তো ফেনা ফেলতেন না। বেতন দিতে না পারলে গণমাধ্যম বন্ধ করে দেয়া উচিত বলেও মন্তব্য করেন প্রেস সচিব। যারা এই বেতনগুলো দিতে পারবেন না, আমাদের উচিত ওগুলো বন্ধ করে দেওয়া। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলন চলছে। দর্শক, আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। যেটা বলা হয়েছিল আগে, তারপরে গণভোট, এটা একটা পদ্ধতি হতে পারে। এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে। গ্যাজেটের মাধ্যমে এটা কত টাকা আইনি কভার হবে সেটাও আমরা এক্সারসাইজ করে দেখতে পারি। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। কিছু ডিফারেন্স আছেই, তো থাকলেও আমি মনে করি গভর্নমেন্ট এখানে লিগ্যাল ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই হিসাবেই তারা উদ্যোগ গ্রহণ করবে। আর লিগ্যাল ভিত্তি দেওয়ার বিষয়ে যদি কোনো গড়িমসি হয় তাহলে বুঝে যাবে এর ভিতরে কুছ কালা হয়, ঠিক আছে, কিছু কালো দাগ আছে এবং এর পিছনের ষড়যন্ত্র আছে। দেশবাসী একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদের জন্য খুব প্রয়োজন এবং আমরাও সেই পদ্ধতি নিয়েই আমাদের মাঝে
দুটো মত আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে নির্বাচন হবে, আর আমরা বলেছি না 54 বছরের ট্রেডিশনাল নির্বাচন ব্যর্থ হয়েছে, সুতরাং আমরা নিউ এক্সপেরিমেন্ট করতে চাই পিআর পদ্ধতিতে। ইতিমধ্যে পিআরের ব্যাখ্যা তো আপনারা বারবার শুনেছেন। ইন এনি কেস আমরা যেটা ডিসাইড করেছি এটার লিগেল ভিত্তি দিয়েই এটার ইমপ্লিমেন্টেশন হবে। যেটা বলেছিলাম যে নির্বাচনে একটি সুষ্ঠু, অবাধ ও পার্টিসিপেটরি নির্বাচন বাংলাদেশে আজকে অনিশ্চিত এবং অস্থির পরিবেশের জন্য একটা বড় সলিউশন। কিন্তু আমাদের কাছে এটা মনে হয় মাঝে মধ্যে যে সংস্কারকে ডিলে করা, সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া না দেওয়ার পাশ কেটে চলে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এই ব্যাপারেও আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের অংশবিশেষ দেখছিলেন। এর আগে জুলাই সনদকে আইনি ভিত্তি না দেয়া হলে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে জামায়াত। তবে বিএনপি বলেছে সনদে সব দলের সই করাটাই যথেষ্ট, যা আইনের ঊর্ধ্বে, অনেকটা সার্বভৌমত্বের কাছাকাছি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার শেষ দিনের আলোচনার বিরতিতে তারা এসব কথা বলেন। বিধানে এবং বিভিন্ন আইনে, বিভিন্ন বিধি বিধানে যেখানে যেখানে যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা তো জনগণের অভিপ্রায়, এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল। তো এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো? বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে এটার কোনো আইনগত ভিত্তি নাই, আমরা ভালো মানুষ, আমরা ওয়াদা করব, অঙ্গীকার করব, এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এতই ভালো দলগুলো, আমাদের অতীত অভিজ্ঞতা কি এরকম? যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা সহ 27 জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। নাজিবুর রহমানের রিপোর্ট। ক্ষমতার দাপটে অন্ধ স্বৈরাচার শেখ হাসিনা দলীয় কর্মী আর সমর্থক সহ নিজ পরিবারের সবার নামে বাগিয়ে নেন 1500 বেশি প্লট। গত বছর অক্টোবরে এমন প্রতিবেদন প্রকাশ করে এনটিভি, যেখানে উঠে আসে শেখ হাসিনার পরিবারের সবাই পূর্বাচল নতুন শহর প্রকল্পের 10 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিল কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই। তবে এসব অনিয়মে ছাড় পাচ্ছেন না স্বৈরাচার শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানা সহ 27 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শেখ হাসিনা, জয় ও পুতুল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী 11 আগস্ট আর শেখ রেহানা সহ অপর আসামিদের বিরুদ্ধে 13 আগস্ট শুনানির দিন ধার্য করেছে আদালত। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নীতি সুদ হার আগের 10% রেখে আগামী 6 মাসের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। দুপুরে ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, যতক্ষণ না মূল্যস্ফীতি 7% নিচে স্থায়ীভাবে নামে, ততদিন নীতি সুদ হার অপরিবর্তিত থাকবে।
এবার মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২.৫% বেশি কমিয়ে ধরা হয়েছে ৭.২%। সেলিম মালিকের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই মাসে গড় মূল্যস্ফীতি ছিল ১১.৬৬%। কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি ও সরকারের নানা উদ্যোগে এক বছরের মাথায় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৪৮%, যা গেল আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। এমন বাস্তবতায় তেমন কোনো পরিবর্তন না এনে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতির পথেই হাঁটার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার ধরা হয়েছে আগের 10%। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 6.4% নেমে এসেছে। এমন পরিস্থিতিতে আগামী 6 মাসের জন্য ঋণ প্রবৃদ্ধি 9.8% থেকে কমিয়ে 7.2% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রোথ আমি 1 বছর আনতে পারবো, সরকার টাকা ছাপিয়ে, সরকার ব্যয় বাড়িয়ে আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে ধরে রাখতে পারবো না। ধরে রাখার জন্য টেকসই প্রবৃদ্ধি যদি আমরা চাই, তাহলে আমাকে আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতে হবে, যেখানে আমরা আছি। দুর্বল ইসলামিক ব্যাংক একীভূত করার বিষয়ে গভর্নর বলেন, এতে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। ডিপোজিটররা সম্পূর্ণ নিরাপদ, তাদের প্রত্যেকটার টাকাই তারা ফেরত পাবেন। বর্তমানে যে চিত্র ওই সব ব্যাংকের, তার চাইতে চিত্রটা আরও অনেক ভালো হবে, কারণ বড় অঙ্কের অর্থ এখানে বিনিয়োগ করা হবে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার নানা সংস্কার সহ সব ধরনের উদ্যোগ নিচ্ছে বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পদ্মা ব্যাংক একটা অচল ব্যাংক। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম জুলাই মাসের মতো অগাস্টেও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রতি লিটার ডিজেল 102 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেন 122 টাকা এবং পেট্রোল কেনা যাবে 118 টাকায়। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি আদেশ জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আগামীকাল শুক্রবার থেকেই নতুন এই দর কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে, আবার কোনো কোনো মাসে বেড়েছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। দর্শক, এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।